আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও প্রভাবমুক্ত রাখতে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব ধরনের পেশাজীবী ও অন্যান্য সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের একটি পরিচালনা 2 অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনী কার্যক্রমকে যে কোনো ধরনের প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে তৃতীয় দিনে 41টি আপিল মঞ্জুর করেছে ইসি। এতে 41 জন প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। 2008 সালের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তদন্ত করার সুপারিশ করেছে বিগত 2014, 2018 এবং 2024 তিন নির্বাচন সংক্রান্ত তদন্ত কমিশন। যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে কমিশন। এতে উপস্থিত ছিলেন কমিশন প্রধান সাবেক বিচারপতি শামীম হাসনাইন সহ বাকি সদস্যরা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যতে আরও কেউ যেন ভোট ডাকাতি করতে না পারে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তদন্ত প্রতিবেদনে কমিশন জানায়, 2014 সালে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং অবশিষ্ট 147টিতে প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন ছিল সম্পূর্ণ সাজানো ও সুপরিকল্পিত। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এ বন্দোবস্ত করা হয়েছিল। এছাড়া 2018 সালের নির্বাচনে 80% কেন্দ্রে রাতে ব্যালট পেপারে সিল মেরে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করে রাখা হয়। আওয়ামী লীগকে জেতাতে প্রশাসনের মধ্যে এক ধরনের অসৎ প্রতিদ্বন্দ্বিতা ছিল, ফলে কোনো কেন্দ্রে ভোট প্রদানের হার 100% এর বেশি হয়ে যায় বলে জানায় কমিশন। প্রতিবেদনে নির্বাচন কমিশন সংস্কার সহ 40টি সুপারিশ করা হয়। গভর্নমেন্টটা বাতিল করার পিছনে একটা লং টার্ম স্ট্র্যাটেজি ছিল। সেই লং টার্ম স্ট্র্যাটেজি হচ্ছে ইভেনচুয়ালি যে রুলিং পার্টি যতদিন ক্ষমতায় থাকতে পারে যে কোনো স্ট্র্যাটেজিতে যে কোনোভাবে, এখন সেই তার জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট ওয়াজ আ রোড ব্লক, একটা বাধা ছিল। আমাদের এখানে ইলেকশন কমিশনটা এমন হয়ে গেছে, ইট হ্যাজ বিকাম পাপেট, এবং এই পাপেটকে দিয়ে ইলেকশন করানো হতো থ্রু দ্য বিউরোক্রেসি। 2008-এ 100 ভাগ ভোট পড়েছে, এরকম কেন্দ্রের সংখ্যা কত হতে পারে? আপনারা প্রতিবেদনটা পড়লে দেখবেন প্রতিটা নির্বাচনে ভোট গ্রহণের হারটাকে পরিবর্তন করা হয়েছে। এটা ইলেকশন কমিশনকে দিয়ে করানো হয়েছে, এটা ডিসি অফিসগুলোকে ব্যবহার করা হয়েছে। তো সেখান থেকে আমাদের একটা সন্দেহ হয়েছে, একটা দৃঢ় সন্দেহ যে এই নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে এবং এটা নিয়ে তদন্ত হওয়া উচিত। নির্বাচনী এলাকার নাগরিক সমস্যা ও জলাবদ্ধতা দূর এবং দুর্নীতি চাঁদাবাজি মুক্ত নিরাপদ নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা 4 আসনে প্রার্থীরা। তারা বলছেন, যে কোনো উপায়ে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা সহ উন্নয়ন করবেন। আর ভোটাররা বলছেন, এলাকার উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে যোগ্য প্রার্থীকেই তারা ব্যালটের মাধ্যমে বেছে নেবেন। এস.এম. খোরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মাহমুদ তুহিন। রাজধানীর শ্যামপুর কদমতলী যাত্রাবাড়ির কিছু অংশ নিয়ে ঢাকা 4 আসন গঠিত। এখানে মোট ভোটার 3,62,506 জন। এর মধ্যে 1,86,467 জন পুরুষ ভোটার, 1,76,034 জন নারী ভোটার ও তৃতীয় লিঙ্গের 5 জন ভোটার। ভোটাররা জানিয়েছেন, ঢাকা 4 আসনের অন্যতম সমস্যা দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা। নিত্য লেগে থাকে যানজট, চাঁদাবাজি সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে অহরহ। এলাকায় নেই কোনো খেলার মাঠ, হেলথ সেন্টার, শিশু পার্ক এবং পর্যাপ্ত চলাচলের রাস্তা। আর এসব সমস্যার সমাধানের যোগ্য প্রার্থীকে বেছে নেবেন ভোটাররা। যে এলাকার সম্পূর্ণ ব্যাপার সম্বন্ধে জানে, আমি মনে করি তাকেই ভোট দেওয়া উচিত। দেশের জন্য কাজ করব, এলাকার জন্য কাজ করব, তারকে ভোট দেব। আমার ভোটটাও আসলে দেওয়া হয়নি, তবে হ্যাঁ, যদি কখনো ভোট দেই, মানে একদম যে রিয়েল আমাদের দেশের জন্য যে যোগ্য এমন মানুষকে ভোট দেব। এদিকে প্রার্থীরা জানান, নানান প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন করার কথা বলছেন তারা। আমি এলাকার মানুষের জন্য একটি জেনারেল হাসপাতাল নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করব। পাশাপাশি আজকে আমাদের এলাকার কর্মসংস্থানের অভাব। আপনি জানেন এলাকার শিল্প অঞ্চল আছে অনেকগুলি, এবং বিএনপির আমলে যদি যান আপনি 2006 সর্বশেষ এখানে যতগুলি ইন্ডাস্ট্রিজ ছিল চলমান ছিল, কিন্তু আজকে গিয়ে দেখেন প্রায় অর্ধেকের বেশি ইন্ডাস্ট্রিজগুলি বন্ধ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমার এলাকার মানুষের কর্মসংস্থানের সংকট তৈরি হয়েছে। আমরা উদ্যোগ গ্রহণ করব সরকার এবং মালিক পক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে
যদি আমরা এই ইন্ডাস্ট্রিজগুলি আবার নতুন করে সচল করা যায়, চালু করা যায়, যাতে এলাকার মানুষের জন্য, আমাদের মেধাবী সন্তানরা যাতে এলাকার ইন্ডাস্ট্রিজগুলিতে চাকরি করতে পারে, তারা জীবন জীবিকা নির্ভর করতে পারে চাকরি করে, সেই ব্যবস্থা গ্রহণ করবে। যেখানে শ্রমিকরা লক্ষ লক্ষ শ্রমিক, আমি বলবো সেই শ্রমিকদের জন্য একটা কম মূল্যে বা বিনামূল্যে একটা হাসপাতাল থাকার কথা ছিল, কিন্তু একটা হাসপাতাল নেই। জলাবদ্ধতা এবং গ্যাসের সমস্যা আছে, এইগুলো ইনশাল্লাহ আমি আল্লাহ যদি কবুল করে আপনাদের দোয়ায় আমি হইতে পারি, তাহলে ইনশাল্লাহ গ্যারান্টি দিতে পারি এই সমস্ত কাজগুলো আমি করে দেখাবো। SM খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। নেত্রকোনার হাওরে সরকারি খাস জমিতে থাকা গোচারণ ভূমি ও শ্মশানখোলা দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের প্রভাবশালীর বিরুদ্ধে। শত বছরের বেশি সময় ধরে ব্যবহার করা জমিতে প্রবেশে বাধা, মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ভুক্তভোগীদের। প্রশাসন দখলদারদের সরিয়ে নিলেও আবারও চলে দখল ও দেশীয় অস্ত্রের মহড়া। নেত্রকোনা প্রতিনিধি আনিসুর রহমানের রিপোর্ট, ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট করছেন তামান্না সাদিকা। নেত্রকোনার মোহনগঞ্জের মাঘান শিয়াদার ইউনিয়নের মল্লিকপুর মৌজার গলগলি ভিটা হিন্দু অধ্যুষিত এই এলাকায় যুগ যুগ ধরে গবাদি পশুর গোচারণ ও শ্মশানঘাট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে সরকারি এই খাস জমি। স্থানীয়দের অভিযোগ, পার্শ্ববর্তী শেওড়াতলী এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি গলগলি ভিটা দখলের চেষ্টা করছে। বাধা দিলে দেয়া হচ্ছে হুমকি, এমনকি মারধরের ঘটনাও ঘটছে। এ ঘটনায় মল্লিকপুর গ্রামের লোকজন উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দেন। প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করলে অভিযুক্তরা সাময়িকভাবে সরে গিয়ে পরে আবার দখলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। ইদানিং আপনার এরার অত্যাচারটা এমনভাবে বাড়ছে যেটা আমাদের গ্রামে গরু পালানো আমাদের টাকাটাই অসম্ভব। এই গোচারণ ভূমিতে যাওয়ার পরে আমাদেরকে যাওয়ার জন্য দেয় না। প্রশাসনকে আমরা গ্রামবাসী অবগত করছি। আমাদেরকে সরকারি প্রশাসন আসিয়া দখল করিয়া দেয়া যাওয়ার পরে আমরাও দখল নেই। অভিযুক্তরা অবশ্য দখল চেষ্টার কথা অস্বীকার করেছেন। তো আমার বলে নাই এখন পর্যন্ত যে আমার নামে অভিযোগ আছে, এরকম তো আমি শুনছি না। এটা তো ঠিক আছে, ওনারটা বলে দিছে, ওনা আসছে সুন্দরভাবে বুঝাই দিছে গ্রামের লোকজন, যেটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে, এই দিক দিয়ে গরু বাছুর খাওয়াবো, সমস্যা কি? তো আছি ভালোই, তো এটা সরকারি লোকই করছে। জেলা প্রশাসক বলেছেন, সরকারি গোচারণ ভূমি দখলের কোনো সুযোগ নেই। হিন্দু সম্প্রদায়ের লোকজন গোচারণ ভূমি হিসেবে এটি ব্যবহার করে আসছে। তারা গোচারণ ভূমি হিসেবে এই ভূমি নির্বিঘ্নে ব্যবহার করতে পারবে। এখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন আছে, বিষয়টা আরও সেন্সিটিভ। তো আমরা অ্যালার্ট থাকবো যাতে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়। আমরা আরও অ্যালার্ট থাকবো যাতে কারো না হয়। এবং ওই গ্রামের যে সিচুয়েশন দেখলাম, ওখানে সবার গরু বছর চড়ায়, ওখানে অবশ্যই ওভাবেই রাখতে হবে। মল্লিকপুর গ্রামের 4 শতাধিক পরিবারের সবাই সনাতন ধর্মাবলম্বী। এই গ্রামের গৃহপালিত পশুর লালন পালনের একমাত্র গোচারণ ভূমিটি এলাকাবাসীর জন্য সকল সময় উন্মুক্ত রাখার দাবি মল্লিকপুর হাওরবাসীর। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক। রংপুরের বদরগঞ্জে রিফেক্ট ফাইট স্পিরিট জাতীয় মাদক পান করে 3 জনের মৃত্যু হয়েছে। মৃতের মধ্যে 2 জনের বাড়ি বদরগঞ্জ উপজেলার ও অন্যজন রংপুর সদর উপজেলার। সোমবার বদরগঞ্জ ও সদর থানা পুলিশ 3 জন নিহতের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানিয়েছে, সোহেল মিয়া বদরগঞ্জ উপজেলার পূর্ব শিবপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে, অন্যজন একই উপজেলার কিসামত বসন্তপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন এবং আরেকজন রংপুর সদর উপজেলার চন্দনপাটের শাহপাড়ার সাইদার রহমানের ছেলে জিন্দার আলী। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, রোববার রাতে রেকটিফাইড স্পিরিট কিনে পান করেন তারা। এতে অসুস্থ হয়ে পড়লে রাত 10টার দিকে একজন এবং রাত 12টার দিকে আরও 2 জনের মৃত্যু হয়। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আখাউড়া পৌরসভার 8 নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সোমবার বাদ আসর পৌর শহরের দেবগ্রাম দক্ষিণ পাড়া খায়রুল বাশারের বাড়ির মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য খন্দকার মোহাম্মদ বিল্লাল হোসেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য খোকন মোল্লা। দোয়া অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মহিউদ্দিন সিদ্দিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোবাশ্বের আহসান। ঝালকাঠির নলসিটিতে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দপথপিয়া ইউনিয়ন পরিষদ মাঠে
দপতপিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি 2 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইশরাত সুলতানা ইলেন ভুট্টো। দপতপিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি নাজমুল হাসান নান্টু মল্লিকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম বাদল খন্দকার, ইউনিয়নের বিএনপি যুবদলের সদস্য সচিব মোহাম্মদ সোহেল শিকদার সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঝিনাইদহের মহেশপুর পুলিশের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার এসবিকে ইউনিয়নের বজরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। 5 থেকে 6 জনের একটি ডাকাত দল একটি বাড়িতে হানা দেয়। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয়। ঘটনার পর পালানোর সময় জনতার ধাওয়ায় একজন ডাকাত আটক। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, একজনকে আটক করা হয়েছে, অন্য আসামিদের ধরার জোর চেষ্টা চলছে। দিনাজপুরের ফুলবাড়িতে আইন অমান্য করে অবৈধ পলিথিন কারখানা চালিয়ে যাচ্ছে একটি মহল। এতে পরিবেশ হুমকির মুখে পড়ছে। উপজেলা পৌর শহরের ঢাকা মোড় এলাকার অবৈধ পলিথিন কারখানা করায় প্রশাসন সিলগালা বন্ধ করলেও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্থানীয়রা বলছেন, এতে দিন দিন পরিবেশ হুমকির মুখে পড়ছে। গাইবান্ধার সাদুল্লাহপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে নিরাপত্তা দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প পরিদর্শন করছেন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা। সোমবার দুপুরে সাদুল্লাহপুর উপজেলা কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের সার্বিক অবস্থা তদারকি ও উপজেলার সর্বস্তরের আইন শৃঙ্খলার দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর সাদুল্লাহপুর সরকারি কলেজে স্থাপিত ক্যাম্প পরিদর্শন করেন তিনি। এর আগে উপজেলা কার্যালয় ও আর্মি ক্যাম্প পরিদর্শন উপলক্ষে উপজেলা কার্যালয়ের পৌঁছালে সকল দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিদের ফুলের শুভেচ্ছা জানায়। কুষ্টিয়া ইউথ সোসাইটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। অসহায় দুস্থ শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণের অংশ হিসেবে সোমবার বিকেল 4টায় জেলা পরিষদ মার্কেটের সামনে প্রায় 2 শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফারহান মজুমদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইউথ সোসাইটির প্রধান উপদেষ্টা ও কুষ্টিয়া রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক কাজল মজুমদার, সাবেক জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, মিরাজুল ইসলাম রিন্টু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। শিক্ষার প্রসার ও মেধা বিকাশে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো হাজী মোস্তফা বেগম স্মৃতিবৃত্তি পরীক্ষা 2025 এর অনুষ্ঠান বিতরণ ও সনদ প্রদান অনুষ্ঠান চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন মুরাদ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ আবুল কাশেম। প্রধান আলোচক হিসেবে ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম কোচি। এনইআইআর চালু, 46 জন মোবাইল ব্যবসায়ী গ্রেফতার এবং ব্যবসায়ীদের পরিবারের ওপর রাবার বুলেট, জনকামান ও টিয়ারশেল নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন করেছে মোবাইল ব্যবসায়ী কমিউনিটি বাংলাদেশ চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতি। নগরীর আমতল বিপণী বিতান এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মোবাইল ব্যবসায়ী ও দোকান মালিক অংশ নেন। সময় বক্তব্য রাখেন সমিতির সভাপতি আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন এবং সহসভাপতি রায়হান পারভেজ। মৌলভীবাজার জুড়ি উপজেলার সরকারি কর্মকর্তা, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সঙ্গে মতবিনিময় করেছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তহিদুজ্জামান পাভেল। সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জুড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মারুফ দস্তেগীর ও সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তহিদুজ্জামান পাভেল। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবরিনা আক্তার। চট্টগ্রামে ফাহিমিয়া নেজামিয়া মাদ্রাসা হেফজ ও এতিমখানার উদ্যোগে বার্ষিক মাহফিল নবীন প্রবীণ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর হালিশহর দক্ষিণ কাট্টলি গাউসিয়া কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ শাহ আনোয়ার সাফি। মাহাজিদুল্লাহ আলী প্রধান অতিথি ছিলেন হজরত আল্লামা আলহাস মাওলানা
রিদওয়ানুল হক হাক্কানি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আল্লামা নাসির উদ্দিন আনোয়ারি আল কাদেরি। বিশেষ অতিথি ছিলেন মাইটিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ নুরুল কবির এবং আলহাজ মোহাম্মদ দিদারুল আলম। মাদারীপুরে ঠান্ডার সাথে পাল্লা দিয়ে বাড়ছে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগ। সরকারি হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছেন রোগীরা। এর বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। শয্যার ধরন ক্ষমতার চেয়ে রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ। সকালে সরেজমিনে দেখা যায় 250 জেলা শয্যা হাসপাতালে শিশু ওয়ার্ড, ডায়রিয়া ওয়ার্ডে বেড়েছে রোগীর সংখ্যা। ঠান্ডাজনিত রোগের বাইরে কারো কারো দেখা দিয়েছে চর্মরোগও। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে বহির্বিভাগের রোগীর চাপও। সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। এমত অবস্থায় কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ক্ষুব্ধ রোগী ও স্বজনরা। জানা যায়, গড়ে প্রতিদিন শুধুমাত্র জেলার 250 শয্যা হাসপাতালে আন্তঃবিভাগ ও বহির্বিভাগে 1.5 থেকে 2,000 মানুষ স্বাস্থ্যসেবা নিচ্ছেন। 164 জন জনবলের বিপরীতে রোগীদের স্বাস্থ্যসেবা প্রদানে কাজ করছেন চিকিৎসক, নার্সদের 135 জন কর্মকর্তা ও কর্মচারী। দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে 29টি। এতে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেছেন, নির্বাচনে কোনো সরকারি কর্মচারী নিরপেক্ষতা ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নারী, বয়স্ক ও প্রতিবন্ধী ভোটারদের অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন তিনি। সোমবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। সুস্থ ও সবল জাতি গঠনে খাদ্যাভ্যাস পরিবর্তন এবং ফলিত পুষ্টির গুরুত্ব নিয়ে রংপুরের দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষক ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়, রংপুরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সাদেকুল ইসলাম, পীরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার অংশগ্রহণকারীদের হাতে কলমে প্রদর্শনী এবং প্রশ্নোত্তরের মাধ্যমে প্রশিক্ষণ সমাপ্ত হয়।